অর্ধযুগেও রূপপুর বালিশকাণ্ডের তদন্ত শেষ হয়নি দুদকের। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। সীমাবদ্ধতার অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। ডিসেম্বরে জামাতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়াই নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। পরপারে পাড়ি জমালেন ভাষা সৈনিক আহমদ রফিক। মরদেহ বারডেম হাসপাতালে। শনিবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় আক্রমণ, প্রায় সবগুলোই আটকে দিল ইসরায়েল। গাজার জলসীমায় প্রবেশে সতর্কতা। আটক 2 শতাধিক অধিকার কর্মীকে নেওয়া হলো কারাগারে। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ, কিন্তু অবাক করা বিষয় হলো এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। যদিও এরই মধ্যে পেরিয়েছে 2টি কমিশনের মেয়াদ। চাকরির বয়সসীমা পেরোনোর পাশাপাশি রদবদলও হয়েছেন একাধিক কর্মকর্তা। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। 2019 সালের ডিসেম্বরে ঘটনায় মামলা করেই 13 জনকে গ্রেফতার করেছিল দুদক। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলী সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন, দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং যারা এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনুদ্দিন আব্দুল্লাহ আর এখন আব্দুল মমিন কমিশন। 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত। 2004 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। আমাদের যে কর্মক্ষমতা, এটা আপনাদের দেখতে হবে। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি। দ্রুত তদন্ত শেষের তাগিদ দেন তিনি। পয়সা মারার তো একটা স্কোপ থাকতে হবে। কি স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে? তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো, কারণ দুদক কেন নির্দিষ্ট সময়ে এইটা তদন্ত শুরু করে নাই। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামাতে ইসলামের নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানের চ্যালেঞ্জ থাকবে তার কাঁধেই, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত ১.৫ দশক। ২৪-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। একদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজপথে সরব দলটি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরে সোরে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদসহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রুকন সদস্যদের ভোটে ৩ বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা ৩ জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। আমাদের 23, 24 এবং 25 এই যে এখন যে সেশনটা চলছে, 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। চরম দুঃসময় যেটা বলা যায়, তখন আমরা এটা করেছি। এখন তো এটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা 26, 27, 28 যেটা আরম্ভ হবে, যা মূলত 25শে ডিসেম্বর আগে এটা কমপ্লিট হবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ
তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী এম.এস. তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৯৬ বছর বয়সে মারা গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাত 10টার দিকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। আড়াই মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে আসে তার মৃত্যুর খবর। স্বজনেরা জানান কিডনি, ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:12 কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওনার একটা ভাগ্নি আছে, আমেরিকাতে থাকেন। উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। আমরা পরামর্শ করে ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী মারা গেছেন 2006 সালে। তিনি নিঃসন্তান। মৃত্যুর বহু আগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপে কতটা প্রভাবিত হবে দেশের উদীয়মান ওষুধ শিল্প, রফতানি আয় কমা সহ নানা শঙ্কা জাগলেও বাংলাদেশে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। তবে বিকল্প বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গেল 1 অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন। যদিও এর বিরোধিতা করেছে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম রপ্তানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে? ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির তথ্য, 2024 সালে 21,266 কোটি $7 লাখ ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালে যার পরিমাণ ছিল 13,943 কোটি $10 লাখ। পরিসংখ্যান বলছে মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষ গেল অর্থ বছরে $1,80,00,000 মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থ বছরের চেয়ে $46 লাখ কম। তবে ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করে এই খাতের ব্যবসায়ীরা। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। চীন ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের। চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিকারক শীর্ষ দেশ ভারত 2024 অর্থ বছরে $27.9 বিলিয়ন মূল্যের ওষুধ রফতানি করেছে দেশটি, যার মধ্যে $8.7 বিলিয়ন ওষুধ গেছে যুক্তরাষ্ট্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যেই টাঙ্গাইলের দুটি সরকারি হাসপাতালের সামনেই আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বংশবিস্তার। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্য রোগীদের সঙ্গেই মশারি ছাড়া রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। মশক নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের সামনে জমে আছে পানি, যেখানে জন্ম নিয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ, পাশাপাশি বংশবিস্তার করছে মশা। একই অবস্থা হাসপাতালের দেয়ালের বাইরের ড্রেনের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে আক্রান্তদের। নেই আলাদা মশারির ব্যবস্থাও। অনেকে হাসপাতালে এসেও অসুস্থ হচ্ছেন। হাসপাতালের বাইরে মশা নিয়ন্ত্রণে না থাকায় আতঙ্কিত রোগীরা। পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। রীতিমতো জ্বর আর বমি। এর টাকা মশারি খুলছে, এইটা আমার নিজস্ব টাকা কিনছে, কোনো সরকারি কোনো মশারি হয়নি। পৌরবাসীও আছেন আতঙ্কে। মশার নিধনে পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তাদের। সুস্থ মানুষ হাসপাতালে এলে অসুস্থ হয়ে যায়। কয়েল ধরায় কিন্তু ওটাই কাজ হয় না। ওষুধ দিচ্ছে তো মশা মরে না, সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরো মানুষের ক্ষতি হয়। এই যে নোংরার কারণে এই মশাগুলো উৎপত্তি হইতেছে, জন্ম হইতেছে। পৌরসভা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এর কোনো পৌরসভা কোনো ডিসিশন নেয় নাই এ বিষয়ে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষের কেউ। সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হতে হবে সবাইকে। মশারির ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ব্যত্যয় ঘটে, সেটা আমরা আরও সতর্কতার সাথে রাখার ব্যবস্থা করব। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলে হয় না, এই জন্য ডেঙ্গুর প্রকোপ আমাদের একটু কম্পারেটিভলি অন্যান্য জেলার চেয়ে একটু বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 6 মাসে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 466 জন, যাদের বেশিরভাগই মির্জাপুর উপজেলার। সময় সংবাদ, টাঙ্গাইল। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনাবেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়, এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ দপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না, আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে, তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণসচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায়, এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে, হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিক নিজেই রোগী, নেই অর্ধেকের বেশি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল হয়ে পড়ে আছে। এ কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে কোনো সমাধানও দিতে পারেননি সিভিল সার্জন। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
মুন্সিগঞ্জের একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক নিজেই নানা সংকটে জর্জরিত। হাসপাতালটির প্রধান ও জুনিয়র কনসালটেন্টের পদ খালি। মেডিকেল অফিসারও কর্মস্থলে নিয়মিত নন। 17টি পদের 9টি শূন্য। হাসপাতালটিতে নেই যক্ষ্মা শনাক্তকরণের সুযোগ। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল পড়ে আছে বছরের পর বছর। কফ পরীক্ষা হয় সপ্তাহে 3 দিন, আর জিন এক্সপার্ট পরীক্ষার সুযোগ নেই। ফুসফুসের অন্যান্য রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধও মিলছে না। অন্যদিকে হাসপাতাল ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, অনেক রোগী এসে বুক ভরা অভিযোগ নিয়ে ফিরে যান। এক্স-রে যে একটা মেশিন, এই মেশিনের ডাক্তারটা নাই। এখানকার যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা সঠিকভাবে এই অফিস আদালত করে না। রোগী ঠিক মতন ওষুধ পাইতেছে না, আবার রোগীর সাথে গ্যাঞ্জামা করে অনেক লোকজন আছে। আমরা চাই যে আমাদের এলাকা আরো ভালো ডাক্তার দিক, ভালো পরিচালনার জন্য ভালো ব্যবস্থা নেওয়া হোক। তবে কোনো সমাধান দিতে পারেননি সিভিল সার্জন। সেবার মান বৃদ্ধির জন্য এই মুহূর্তে জনবল এবং অবকাঠামোগত কিছু পরিবর্তন করা প্রয়োজন। এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটার দ্রুত সমাধান হলে এই ক্লিনিক থেকে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মুন্সিগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালে প্রতি কর্মদিবসে গড়ে অর্ধশত রোগী চিকিৎসা নেন। প্রায় 65 বছর আগে 1 একর 41% জমির উপর নির্মিত এই বিশেষায়িত হাসপাতালটিতে ডাক্তার সহ জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির অভাবে যথাযথ সেবা পাচ্ছে না। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে মহাদেবপুরের আত্রাই নদী পাড়ে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গতকাল ঠিক সন্ধ্যা 6:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যা জানতে পারছিলাম, নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় 3টি নৌকা একসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের সময় নৌকা থেকে একাধিক ব্যক্তি পড়ে যাওয়ার ফলে 3 জন গুরুতর আহত হয়ে, অন্যদিকে রনি দত্ত নামে 13 থেকে 14 বছরের এই কিশোর, তিনি পানিতে তলিয়ে যান এবং গত রাত থেকে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের দমকল ডুবুরি দল এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত রাতে এক দফা তারা চেষ্টা চালিয়েছে, এই মুহূর্তে সকাল থেকে আরেক দফা এই চেষ্টা আমরা লক্ষ্য করছিলাম এবং স্থানীয়রা বলছেন যে আত্রাই নদীতে পানি খুব একটা বেশি নেই, কিন্তু যে সময়টিতে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেই এলাকাটি মূলত কিছুটা গভীরতা রয়েছে, ফলে রাত থেকেই তার উদ্ধার অভিযানের যে চেষ্টা ছিল তাতে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে তাকে খোঁজ মিলেনি। তবে উদ্ধার অভিযানের যে দল তারা বলছেন যে আজকে দিনের মধ্যে তারা তাদের মতো চেষ্টা চালিয়ে যাবেন। তবে আমরা জানতে পারছিলাম যে রনি দত্ত সহ আরো 3 জন যে ছিল, এই 2 জনের ভিতর কিছুটা আহত, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। আর এই রনি দত্ত, যিনি এই মুহূর্তে নিখোঁজ রয়েছেন, তার মাথায় বড় ধরনের একটি আঘাত লেগেছিল এবং আঘাতের কারণেই সে পানি থেকে আর উঠতে পারেনি এবং এক পর্যায়ে পানির গভীরতার কারণে সে তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার ফলেই তার উদ্ধার অভিযানের আর কোনো সুনির্দিষ্টভাবে তাকে খোঁজ না পাওয়ার কথা আমরা জানতে পারছিলাম। তবে গতকাল থেকে তার স্বজনরা নদীর ধারে এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং যতক্ষণ না উদ্ধার হচ্ছে স্বজনদের এক ধরনের আহাজারি লক্ষ্য করছিলাম। নদীর 2 পারে অসংখ্য উৎসুক জনতা রয়েছে, তারা এই মুহূর্তে এই উদ্ধার অভিযানের একটা প্রতীক্ষার প্রহর গুনছেন এবং যতক্ষণ না উদ্ধার হচ্ছে তারা দাবি করছেন ততক্ষণ পর্যন্ত তাদের দিক থেকে যেন উদ্ধারের শেষ পর্যন্ত মরদেহটি অন্তত পক্ষে যদি উদ্ধার হয় বা জীবিত হোক, যেটাই হোক, তারা দাবি করছেন এই উদ্ধারে যেন তাদের খুঁজে বের করা হয়। তো ফায়ার সার্ভিসের ডুবুরি দল বলছে যে তাদের এই মুহূর্তে যে ইউনিট রয়েছে 8 জনের একটি ইউনিট, এই পুরো ইউনিট নিয়ে গতকাল থেকেই তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আজকে তাদের আরো প্রযুক্তি, আরো উন্নত যে যতগুলো যন্ত্রপাতি রয়েছে সবগুলি মিলেই তাদের এই উদ্ধার অভিযানের দিক থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তারা এই উদ্ধার কাজ সম্পন্ন করবেন, এমন কথা দমকলের এই ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে জানানো হয়েছে। তো এই ছিল নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীতে সার্বিক রনি দত্ত নামের যে কিশোর নিখোঁজ হয় তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর আত্রাই নদী থেকে। মাদারীপুরে পরিবেশের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য 5 বছর আগে 40 কোটি টাকা ব্যয়ে আধুনিক ইকো পার্ক নির্মাণ কাজ শুরু করে সামাজিক বন বিভাগ।
কয়েক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় 3 মাস আগে, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় 10 মাস আগে কাজ বন্ধ করে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়দের বাধার মুখে ভয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগ। অবশ্য এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। জেলাবাসীর বিনোদনের খোরাক জোগাতে আর 2500 বানরকে খাঁচায় বন্দি করতে মাদারীপুরে নির্মাণ শুরু হয় আধুনিক ইকো পার্ক। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি নির্মাণ কাজ। সদর উপজেলার কুমড়াখালী মৌজার কুমার নদের পারে নয়াচর এলাকায় ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সামাজিক বন বিভাগ। প্রথম পর্যায়ে 31 কোটি 84 লাখ টাকার অনুমোদন পেলেও পরে তার সংশোধনে বেড়ে দাঁড়ায় 36 কোটি 80 লাখ টাকায়। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ 2025 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না দিলে আর করতে দেয়া হবে না এই প্রকল্পের কাজ। বাধার মুখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। জমির কোনো টাকা দেয় না, এরা টাকা ছাড়াই পার্কের মধ্যে কাজ শুরু করে দিচ্ছে। আমরা 1.5 গুণে রাজি আছি, আমরা এখনো 1.5 গুণে রাজি। ডিসি বদলিয়ে যায় এইভাবে 10টা বছর 11 বছর চলিয়ে গেছে। আমরা আমাদের প্রাপ্য যেটা এটা চাই। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগের কর্মকর্তা। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে কমিটি এখানে সরেজমিনে আসবেন, তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ শুরু হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জিনিসটা যাতে বন্ধ না থাকে এবং এটার কাজটা যাতে ত্বরান্বিত হয়। ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন। ইকো পার্কের নির্মাণ কাজ শেষে চালু হলে একদিকে বাড়বে জেলার পরিচিতি, অন্যদিকে বেকারদের হবে কর্মসংস্থান। তাই সব জটিলতা কাটিয়ে এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিনোদন প্রেমীরা। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় কিশোরগঞ্জের ভৈরবের বেশিরভাগ সড়ক। বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। পৌর কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই শুরু হবে সড়ক ও ড্রেন সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে সড়কে। এ কারণে একদিকে যানবাহন চলাচলে সহ্য করতে হচ্ছে অতিরিক্ত ঝাঁকুনি, অন্যদিকে পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলায় দূষিত হচ্ছে পরিবেশ। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। বৃষ্টির কারণে এমন অবস্থা হচ্ছে, রাস্তাঘাটে আসা অনেক কষ্ট হয়। আমাদের যাত্রী সময় গাড়ি থেকে পড়ে যায়। এই রাস্তা দেওয়ার মতো কেউ নেই, অথচ এই রাস্তা কিন্তু অনেক প্রবর্তন। পৌর কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই শুরু হবে সড়ক ও ড্রেন সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ। এই বছর বেশ ভারী বর্ষা হয়েছে আষাঢ় শ্রাবণ মাসে। তো এই বৃষ্টিপাত কমে গেলে যারা টেন্ডার পেয়েছেন তারা আগামী 15-20 দিনের মধ্যে কাজ শুরু করতে পারবেন বলে আশা করি। ভৈরব পৌরসভায় 46 কিলোমিটার সড়ক রয়েছে। সময় সংবাদ, ভৈরব। শরীয়তপুরে বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এসব ভবনে কাজ করতে হচ্ছে তাদের। এ নিয়ে তারা আতঙ্কে থাকলেও কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালে শরীয়তপুর সদর হাসপাতালে 13টি স্থানে ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে আসে। তৎকালীন জেলা প্রশাসক ও প্রকৌশলীদের একটি দল ভবনটি পরিদর্শন করে হাসপাতালের সব কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেন। 8 বছর কেটে গেলেও একই ভবনে ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। 2019 সালে জেলার সিভিল সার্জন অফিস ভবন পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন বুয়েটের একটি প্রকৌশলী দল। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এখনও ওই ভবনেই চলছে সব কার্যক্রম।
একই অবস্থা শরীয়তপুরের 10 থেকে 15 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা জেলা ও উপজেলার বিভিন্ন বাসভবন, উপজেলা হাসপাতালের অন্তত 11টি কোয়ার্টার ভবন, 6টি উপজেলার পুরাতন থানা অফিস ও 15টি এসআই ভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানেরও একই অবস্থা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেখানে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। মূল বিল্ডিং না থাকায় যেগুলো আবাসিক কোয়ার্টার সেগুলোই আমরা ভর্তি রোগীর জন্য ইনডোর হিসাবে চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে এটা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। এইটার জন্য বারবার আমরা অনেক জায়গায় চিঠি লিখছি, লেখার পরে কোনো কাজ হচ্ছে না। এ নিয়ে কোনো সমাধান দিতে পারেননি গণপূর্ত ও জেলা প্রশাসন। আমাদের নির্দেশনা আসলে ঝুঁকিপূর্ণ এই পরিদর্শন দেওয়া পর্যন্ত, তারপরেও যেহেতু জায়গা মানে স্বল্পতা থাকে, বিভিন্ন সংস্থা ব্যবহার করে, কিন্তু এটা ঠিক না। কন্টেম ঘোষণা করার পর যে দায়িত্বটা স্বশাসন ডিপার্টমেন্টের, ওনারা তখন মানে এই ভবনগুলো ভেঙে নতুন ভবন তৈরি করার ইনিশিয়েটিভ নিবে। আমি যতটুকু জানি এই সমস্ত ভবনে তো আসলে কারো থাকার কথা না। সরকারি তথ্য মতে শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ সরকারি অফিস ও বাসভবন রয়েছে 36টি, পাশাপাশি 668টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঝুঁকিপূর্ণ 102টি। সময় সংবাদ, শরীয়তপুর। অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় মুন্সিগঞ্জের কৃষকরা ফুল ও বাঁধাকপির বীজতলা তৈরিতে ব্যস্ত তারা। তবে সিন্ডিকেট করে বিদেশি বীজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আর এই সিন্ডিকেট ভাঙতে দেশি জাতের বীজ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ভট্টাচার্যের বাগ গ্রামের অটল ঢালি বংশ পরম্পরায় 60 বছর ধরে কপির বীজতলা করেন, কিন্তু এবছর অতিবৃষ্টিতে বিপাকে পড়েছেন তিনি। বীজতলায় 28 দিনের চারা রোপণ উপযোগী হয়, আর 40 দিনের মধ্যে রোপণ করা না গেলে তা ফেলে দিতে হয়। বাধ্য হয়ে পানির দরে বিক্রি করছেন তিনি। কাস্টমার ফোন করে ভাই সকাল সারা নিতে রাতে এমন বৃষ্টি হয় শেষ, আমার সারা ভাই 2-3 টাল ভাই তুলে ফালাই দিচ্ছি ভাই, মানে ব্যস্ত না আমরা দানা যা কিনে আনবো এই টাকা নাই। এই জায়গায় ভালো বীজ পাওয়া যায়, ভালো চারা পাওয়া যায়, আমি নিয়ে আমাদের দেশের বাড়ি গাজীপুর আমি নিয়ে লাগাইমু। অটল ঢালির মতো মুন্সিগঞ্জের হাজারো কৃষক দেশি, তাইওয়ান ও জাপানিজ হাইব্রিড জাতের ফুল ও বাঁধাকপির চারা উৎপাদন করে বিপাকে। স্পর্শকাতর এই বীজতলা তৈরিতে পারদর্শী এখানকার কৃষক। এবার সিন্ডিকেট করে বিদেশি বীজের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ কৃষকদের। আগে আনছি আমরা 1300 টাকা পাতা, অনেক পাতা দানা 2000 টাকা পাই না। বৃষ্টির কারণে যারা চারা খেতি করতেছে, যারা আমরা করতেছি, এরা অনেক লসের মধ্যে আছে। সিন্ডিকেট ভাঙতে স্থানীয় উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। কৃষকরা যেমন উন্নত মানের চারা পাচ্ছে, ঠিক অন্যদিকে কৃষিতে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এটা আমাদের কৃষিতে একটা পজিটিভ সাইন। কার্তিকা, আইট্টা, কাইট্টা, ষাটশা ও চালানি ষাটশা জাতের দেশি এবং তাইওয়ান ও জাপানিজ হাইব্রিড জাতের সিরাজি, হেমাজি, ফ্রেশ ও নীলজা জাতের ফুল ও বাঁধাকপির চারা উৎপাদন হয় মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জে এবছর 5 হেক্টর জমিতে কপির বীজতলা তৈরি করা হয়েছে, আর এই চারার বয়স 28 দিন হতেই দেশের অন্তত 25 জেলায় পৌঁছে যাচ্ছে। মুন্সিগঞ্জের ভট্টাচার্যের বাগ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। এ বিষয়ে আরও খবর জানাতে ভোলার মেঘনা পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আর মাত্র কয়েক ঘন্টা পরে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাল ফেলা বন্ধ হয়ে যাবে। এতে কর্মহীন হয়ে পড়বে ভোলা জেলার প্রায় 2 লক্ষাধিক জেলে মৎস্যজীবী। কারণ হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্বিঘ্ন করার জন্য মৎস্য অধিদপ্তর 22 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই 22 দিন অর্থাৎ আজকে এই শুক্রবার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার সহ সাগর উপকূলে সব ধরনের জাল ফেলা থেকে বন্ধ থাকতে হবে। ইলিশ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা সফল করার জন্য ইতিমধ্যে জেলা উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ইলিশ ঘাটগুলোতে প্রচারণা চালাতে আমরা দেখেছি। তারা জেলেরা যেন এই নিষেধাজ্ঞা মেনে নদীতে না যায় সেজন্য তারা আসলে নানা রকম কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু সবচেয়ে জেলেদের সাথে
সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে এবার পুরো মৌসুমে আসলে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি, যে কারণে তারা নানা টানাপোড়েনের মধ্যে রয়েছেন। যখন কিছু ইলিশ দেখা দিয়েছে মেঘনা নদীতে, সেই মুহূর্তেই আবার মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে অনেকটা হতাশ জেলেরা। তো এই হতাশার মধ্যে তারপরেও জেলেরা যেটি জানিয়েছেন যে তারা সরকারি নিষেধাজ্ঞা পালনের জন্য প্রস্তুতি নিয়েছেন। শেষ মুহূর্তের যে সময়টুকু রয়েছে আজকে মধ্যরাত পর্যন্ত, সেই সময়টুকু কাজে লাগানোর জন্য আজকে আমরা ভোর থেকে দেখেছি যে ভোলার অন্যতম একটি বড় মাছঘাট শিবপুর মাছঘাটে জেলেরা সারা রাত যে মাছ ধরেছে সেগুলো ঘাটে রেখে আবার ছুটে যাচ্ছে নদীতে। তারা শেষ মুহূর্তের সময়টুকু কাজে লাগিয়ে কিছু আয় করে রাখার জন্য যে নিষেধাজ্ঞা সময় কাজে লাগানো যায়। তো এই অবস্থাটাই আমরা দেখেছি যে ব্যস্ত সময় পার করছে জেলেরা, এবং আজকে মধ্যরাত থেকে আসলে তারা সবাই ঘাটে ফিরে আসবে, যে যার বাড়িতে চলে আসবে। জেলেরা সেই প্রস্তুতি নিচ্ছে। তো ভোলার শিবপুর মাছঘাট থেকে এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলা থেকে। দেশের বাইরের খবর, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমোদ ফ্লোটিলার একটি বাদে সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানটিকে বারবার সতর্কতা বার্তা দিচ্ছে দখলদার বাহিনী। ৩৭ দেশের ২ শতাধিক যাত্রীকে আটকের পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওর কারাগারে নিয়ে যায় নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় ২ শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। নাদিম মারজান, সময় সংবাদ। দিনভর নানা নাটকীয়তা শেষে খুলে দেওয়া হয়েছে জার্মানির বায়ার্নের মিউনিখ শহরে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর উৎসব। এর আগে বুধবার সকালে বোমা হামলার শঙ্কায় বন্ধ করে দেওয়া হয় উৎসবটি। বোমা খুঁজতে মিশনে নামে দেশটির পুলিশের বিশেষ টিম। তবে দিনভর খোঁজাখুঁজির পর এমন কোনো আশঙ্কা নেই নিশ্চিত হয়ে পুনরায় খুলে দেওয়া হয় উৎসবের মূল ফটক। স্থানীয় সময় বুধবার জার্মানির বায়ার্নের মিউনিখ শহরের তেরেজিয়ান ভিজেতে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা স্থানীয় ও পর্যটকদের প্রিয় পানীয় বিয়ার উৎসবে বোমা হামলা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিমিষেই স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় উৎসবস্থল সহ আশেপাশের এলাকা। বোমা খুঁজে বের করার মিশনে নামে অপরাধ দমন পুলিশের বিশেষ টিম। মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ। উৎসব প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের। বন্ধ করে দেওয়া হয় মেলায় অংশ নেওয়া স্টল সহ খেলাধুলার ইভেন্টও। এর আগে বোমা উদ্ধার ও হামলার পরিকল্পনায় জড়িতদের খুঁজতে গিয়ে মুখোমুখি হয় আরেক চাঞ্চল্যকর ঘটনার। এদিন ভোরে মিউনিখের দক্ষিণে ল্যাটশেনাউয়ের একটি বসত বাড়িতে গোলাগুলিতে একজন নিহত হন। একই দিন একটি বাড়িতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে আরও একজনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত 2 জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও একটি চিঠি। চিঠিতে পাওয়া তথ্য থেকে অক্টোবর ফেস্টে বোমা হামলার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। তবে পারিবারিক কলহের জেরে এই বোমা বিস্ফোরণ বলছে তদন্তকারী কর্মকর্তা। এদিকে মিউনিখে দিনভর উত্তেজনা, আতঙ্ক ও পুলিশি অভিযান শেষে শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার ও অঙ্গরাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা জানান অক্টোবর ফেস্ট ঘিরে আর কোনো আতঙ্ক নেই, বোমা হামলার আশঙ্কা নেই নিশ্চিত করে মেলার প্রধান ফটক খুলে দেয় আয়োজকরা। উৎসবে আবারও ঢল নামে লাখো দর্শনার্থীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে একযোগে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। সরকার ঘোষিত ব্যয় সংকোচন ও সামাজিক সুবিধা স্থগিতের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে বন্ধ হয়ে যায় আইফেল টাওয়ারও। ইউনিয়নগুলো বলছে নতুন প্রধানমন্ত্রীর কাছে এখনই বার্তা পৌঁছে দিতে হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে প্যারিস সহ 200টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন অন্তত 1,95,000 মানুষ। সামাজিক ভাতা স্থগিত ও ব্যয় সংকোচনের প্রস্তাব বাতিলের দাবিতে রাজপথে নামেন শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তরা। ফ্রান্সের প্রধান 4টি ইউনিয়ন এই কর্মসূচি ডাকে। তাদের দাবি, পূর্বসূরি রেখে যাওয়া বাজেট প্রস্তাব কার্যকর হলে নিম্ন আয় ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আরও ভেঙে পড়বে। তাই ব্যয় সংকোচনের বদলে ধনীদের উপর বাড়তি কর চাপানোর আহ্বান জানানো হচ্ছে। গত মাসে দায়িত্বে নেয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনও বাজেটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেননি। মন্ত্রিসভা ঘোষণাও বাকি। এই অবস্থায় বারবার রাজপথে নেমে চাপ তৈরি করছে ইউনিয়নগুলো। তাদের মতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, তাই সরকারকে সতর্কবার্তা পাঠাতে চাচ্ছেন তারা। প্যারিসের প্লাস দ্য ইতালি থেকে মিছিল শুরু হলে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। ঝুলানো হয় একটি নোটিশ, যেখানে বলা হয় ধর্মঘটের কারণে আজ প্রবেশ বন্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা গেটের সামনে দাঁড়িয়েই হঠাৎ জানতে পারেন এই খবর। তবে নিচের প্রাঙ্গণ খোলা ছিল। অনেকে শুধু বাইরের প্রাঙ্গণে ঘুরেই সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন। প্যারিসের ভেতরেই 85,000 মানুষের বিক্ষোভের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেল কর্তৃপক্ষ জানায়, উচ্চগতির ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আঞ্চলিক লাইনে বিঘ্ন দেখা দেয়। মেট্রো আংশিকভাবে চালু ছিল। সীমিত পরিসরে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও কর্মবিরতিতে যোগ দেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার নির্বাচন পেছানোর দাবি নিয়ে বিসিবিতে হাজির মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকরা। ক্রিকেটের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠক রফিকুল ইসলাম বাবু। সুষ্ঠু নির্বাচনের জন্য ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বোর্ডে অ্যাডহক কমিটি গঠনের। তবে এখনও নিজের সিদ্ধান্ত না জানালেও তামিম ইকবালও তাদের সঙ্গে একমত হবেন বলে বিশ্বাস বাবুর। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না। উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক। একদিন আগে বলেছিলেন এই নির্বাচনে থাকছি না, মনোনয়ন প্রত্যাহার করে নেন হেভিওয়েট সব প্রার্থী। পরদিনই আবার নির্বাচন পেছানোর দাবি। মিরপুর স্টেডিয়ামে মানববন্ধনও করেছেন নির্বাচন বয়কট করা সংগঠকদের সমর্থকরা। বিসিবি নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হতেই চাইছে না। এবার ক্রীড়া উপদেষ্টার কাছে নতুন আবদার নিয়ে হাজির সেই সংগঠকরা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে। বুধবার মনোনয়ন প্রত্যাহারে নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, যদিও এদিন দেখা যায়নি তাকে। চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন সাবেক অধিনায়ক। প্রশ্নটা তাই থেকেই যায়, তামিম কি একমত এমন সিদ্ধান্তে? আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ তুলি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিএনপি সমর্থিত সংগঠকরা। কিন্তু এবার স্বচ্ছ নির্বাচনের জন্য উপদেষ্টারই দ্বারস্থ হতে চান তারা। আর সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায় দিয়েছেন গণমাধ্যমকে। এখানে অনেক মিডিয়া প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সের অন্য একটা গ্রুপ। আসলে এটা না, অতীতে যা হয়েছে এটা অতীত। সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। এ দাবির পর জোরালো হচ্ছে গুঞ্জন, বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। এছাড়া পেছানো হতে পারে নির্বাচনের তারিখও। তবে প্রশ্ন থেকে যায়, তাতেও কি অবসান ঘটবে এই সমস্যার? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থযুগে রূপপুর বালিশ কাণ্ডের তদন্ত শেষ হয়নি দুদকের। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন সীমাবদ্ধতার অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। ডিসেম্বরে জামাতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয় নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ। এবং এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখও জানা যাবে এ মাসেই।
আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মনে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।